ওকে, নিউরোলজি বা ইনফেকশাস ডিজিজ, রিনাল মেডিসিন, রেসপি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি। ঠিক আছে, দেন কিছু ছোট ছোট আপনার কিছু চ্যাপ্টার আছে, ক্লিনিক্যাল সায়েন্স, ফার্মাকোলজি। ঠিক আছে, এগুলো থেকেও বেশ কোশ্চেন আসে। তো এভারেজ, এগুলো হচ্ছে এভারেজ নাম্বার অফ কোশ্চেন্স। সো এটা আমার মনে হয় আপনাদের এই এফসিপিএস এ পার্ট 1 যারা দিছেন তাদের একটা আইডিয়া হয়েছে, তাই না? ঠিক অনেকটা এরকমই, যে চ্যাপ্টার গুলা যত ইম্পর্টেন্ট সেখান থেকে তত বেশি কোশ্চেন আসবে। সো এটা একটা রাফ আইডিয়া। ওকে, এই টোটাল 200 কোশ্চেন্স। ওকে, এই যে ক্লিনিক্যাল সায়েন্সের মধ্যে যে ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, বাট এগুলো ক্লিনিক্যালি অ্যাসোসিয়েটেড, বুঝতে পারছেন? মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি, স্ট্যাটিস্টিক্স, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইসব চ্যাপ্টার থেকে এই 4টা 5টা করে কোশ্চেন থাকে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ম্যাটেরিয়ালস। ওকে, ম্যাটেরিয়ালস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে পাস মেডিসিন। ঠিক আছে, এন্ড পাস টেস্ট। এগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক। ওকে, দিজ আর কোশ্চেন ব্যাংক। এখানে আপনার এসবিআই টাইপ কোশ্চেন এগুলা থাকে। ঠিক আছে, এবং এগুলা আপনাকে সলভ করতে হবে, এবং এই কোশ্চেন ব্যাংক গুলা আপনার খুবই মানে ওয়েল অর্গানাইজড। দেখা যায় যে প্রতিটা কোশ্চেনের পরেই মানে এক্সপ্লেনেশন দেয়া থাকে যে কোনটা কারেক্ট অ্যান্সার হলো, মানে বাকিগুলো কেন হলো না, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেয়া থাকে। তাই এইগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক, পাস মেডিসিন, পাস টেস্ট বা অন এক্সাম। আর এমআরসিপি কোশ্চেন গুলো হয় মূলত নাইস গাইডলাইন্স বা ইউকে বেসড গাইডলাইন্স যেগুলো আছে ওইখান থেকে। বাট অবভিয়াসলি বুকস, আপনি যদি থিওরি একটু মানে পড়ে নিতে চান তাহলে অবভিয়াসলি ডেভিডসন আছে, মাকগ্রাবি বা আপনার ওই যে হামাদ, হ্যাঁ, নোটস অ্যান্ড নোটস, এগুলো অনেক সোর্স আছে, সোর্সের এখন অভাব নাই। বাট ওই যে আমি যেটা বললাম যে স্টাডি স্মার্ট, ডোন্ট স্টাডি হার্ড। থিওরি মানে পড়তে পড়তে একেবারে বার্ন আউট হয়ে গেলাম, ওদিকে আমার মানে এসবিএ তে আমি ভালো করতে পারছি না। এটা কিন্তু নট দ্য রাইট ওয়ে অফ স্টাডি। ঠিক আছে, আপনাকে জানতে হবে ওয়্যার ইউ হ্যাভ টু পুট ইম্পর্টেন্স। কারণ এত 5 বছর 6 বছর ধরে তো পড়ছেনি, তাই না? এখনো যদি আবার সেই বার্ন আউট হয়ে যান তাইলে তো হবে না। এখন আপনাকে স্মার্টলি পড়াশোনাটা হইতে হবে, স্মার্টলি। ঠিক আছে, মানে আপনাকে আহ, বুঝতে হবে যে ওয়্যার ইউ হ্যাভ টু পুট মোর ইম্পর্টেন্স। ঠিক আছে, তো এইগুলো কিছু সোর্স আছে, এগুলো অবভিয়াসলি আপনি ফলো করতে পারেন টু বিল্ড আপ ইউর বেসিক। বাট কোশ্চেন ব্যাংকস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস। তার মধ্যে পাস মেডিসিন এবং পাস টেস্ট, এই দুইটা হচ্ছে বেস্ট কোশ্চেন ব্যাংকস। যেমন এখানে একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছি রিগার্ডিং এমআরসিপি পার্ট 1। সে মোটামুটি 3 মাস মতো সময় নিছে, এবং হি গট এ ভেরি গুড স্কোর, 723। ইটস এক্সেলেন্ট স্কোর। ঠিক আছে, যে মূলত পাস মেডিসিন এবং পাস টেস্ট, কোনো আর কিছু সে ফলো করেনি। তো এইটা আসলে মানে ভ্যারি করে, ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজড। আপনি যদি কোশ্চেন গুলো সলভ করার সময় দেখেন যে আপনি যে মানে ক্যাচ করতে পারছেন, কনসেপ্ট গুলো মোটামুটি সবই ধরতে পারছেন, তাহলে আপনার কোশ্চেন ব্যাংক সলভ করাই ভালো। কারণ প্রতিটা কোশ্চেন ব্যাংকে 4-5 হাজার কোশ্চেন আছে। এটা সলভ করতে পারলে তো আপনার সব টপিকই কভার হয়ে যাবে। কিন্তু মানে অনেকেই যেটা আহ, বলে যে প্রথমে আপনার কোশ্চেন সলভ করতে গেলে অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কনসেপ্ট গুলো ধরতে পারছে না। তাদের জন্য একটু বেসিক বিল্ড আপ করে নেওয়া ভালো। ঠিক আছে, the past medicine is the most important source and obviously past test। ঠিক আছে, মূলত এই যে সে করছে কি রেট্রোগ্রেড ওয়েতে, এই যে দিস ইন্ডিভিজুয়াল সে রেট্রোগ্রেড ওয়েতে মানে পড়াটা প্রিপারেশনটা নিয়েছে। কি করছে, সে কোশ্চেন সলভ করছে আগে, করার পরে সে দেখছে যে এই টপিকটা ইম্পর্টেন্ট, তখন ওই টপিকটা সে পড়ে নিছে, থিওরিটা পড়ে নিছে। বুঝতে পারছেন? তো এইটাও একটা ওয়ে। ঠিক আছে, আপনি কোশ্চেন সলভ করলেন,
করার পরে আপনি দেখলেন যে এই টপিকটা ইম্পর্টেন্ট, দেন ওই টপিকের যে থিওরিটা আছে ওইটা আপনি বই থেকে পড়ে নিলেন। এইভাবে আপনি যদি করেন তাহলে একদিকে যেমন ইন্টারেস্টটাও পাওয়া যায়, তেমনি মানে পড়াটাও কমপ্লিট হয়। ঠিক আছে, এইভাবেও আপনি ফলো করতে পারেন। দিস ইজ ইন শর্ট দ্য প্রিপারেশন গাইডলাইন্স ফর এমআরসিপি পার্ট 1। সো আমরা অ্যাকচুয়ালি যেটা প্ল্যান করছি যে মে ডায়েট মানে কামিং ডায়েট যেটা, ওইটার উপর বেস করে আমরা হচ্ছে একটা অনেকটা ক্র্যাশ কোর্স যেটা বলে আর কি, মানে সর্ট অফ যেটা হচ্ছে মূলত আমরা যাদের ধরেন মোটামুটি প্রিপারেশন আছে এবং মে ডায়েটে যারা পরীক্ষা দিবে নাকি এমআরসিপি পার্ট 1, তাদের জন্য একটা স্পেশালি ডিজাইনড ব্যাচ শুরু করতে চাচ্ছি, যেখানে আমরা মূলত আহ, এই কোশ্চেন সলভ করা আর কি। হ্যাঁ, মানে আমরা থিওরিও আমরা সাইড বাই সাইড পড়াবো, কিন্তু আপনার যাতে একটু আহ, অনেকটা আপনার যারা ম্যাচিউর ক্যান্ডিডেট, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ব্যাপারে ডিটারমাইন্ড, বা আপনার ধরেন যে রেজিস্ট্রেশন করবেন এরকম মানে দে আর ডিটারমাইন্ড, তাদের জন্য একটা ক্র্যাশ কোর্স আমরা শুরু করব আর কি। সেখানে মোটামুটি 20 প্লাস লেকচার থাকবে সিস্টেম বেসড। আমরা মোটামুটি পাস মেডিসিন পাস টেস্ট এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে আমরা কোশ্চেন গুলো সলভ করে থিওরি গুলো ডিসকাস করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন আমি 2-4টা কোশ্চেন ডিসকাস করি। সিনারিও বেসড কোশ্চেন গুলো সলভ করার বেশ কিছু আর্ট আছে। ঠিক আছে, তো আর্ট গুলার মধ্যে প্রথম যেটা আমি ফলো করি সেটা হচ্ছে অলওয়েজ রিড লাস্ট লাইন ফার্স্ট। যেমন যে কোনো একটা কোশ্চেনের সবার শেষে আপনার একটা লাইন থাকে, যেটাই মানে হয়তো কোনো একটা ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশন বা ম্যানেজমেন্ট এরকম। যেমন এখানে বলছে কি নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন টু অর্ডার ফর দিস পেশেন্ট। তাহলে আপনি একটা আইডিয়া হয়ে গেল যে দিস সিনারিও ইজ লিঙ্ক টু সাম সর্ট অফ ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, অলওয়েজ রিড লাস্ট লাইন ফার্স্ট। দেন আপনার কাজ হচ্ছে অপশনগুলো একটা স্কিম থ্রু করা। এটাকে বলে কি স্কিম থ্রু, মানে কি চোখ বুলায় যাওয়া। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যেমন আপনি যখন এই দেখলেন যে এটা একটা ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন এবং অপশনগুলো দেখে নিলেন, তখনই আপনার একটা আইডিয়া হয়ে গেল যে এইটা কোন টপিক থেকে কোশ্চেনটা দিচ্ছে। ঠিক আছে, এইবার আপনি পুরো সিনারিওটা পড়েন। হ্যাঁ, এবং নট ইট ইজ নেসেসারি যে আপনাকে প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন ভালোভাবে মানে দেখতে হবে। স্কিম থ্রু করা, বাজওয়ার্ড গুলোর দিকে খেয়াল করা। যেমন 26-year-old ম্যান, এই নেম, এইজ, সেক্স, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এসব জায়গায় অনেক ক্লু থাকে। এখানে আপনি একটা জিনিস বুঝতেছেন, একটা ইয়াং পেশেন্ট, ঠিক আছে, সে হাইপার টেনশন ক্লিনিকে আসছে আফটার রুটিন বিপি পারসিস্টেন্টলি হাই। ঠিক আছে, আমরা কিন্তু স- এটাকে কি বলে স্ক্যানিং করতেছি। ঠিক আছে, স্ক্যান করতেছি পুরো কোশ্চেন, বাজওয়ার্ড গুলো মার্ক করে ফেলতেছি। ঠিক আছে, এই যে বিপি পারসিস্টেন্টলি হাই পাচ্ছে, কোনো চেস্ট পেইন নাই, বাট অকেশনাল ফ্রন্টাল হেডেক্স এন্ড ব্লার্ড ভিশন, এটা মোস্ট লাইকলি ডিউ টু হাইপার টেনশন, and there is no family history or no past medical history. He denies recreational drug use, এটা খুব ইম্পর্টেন্ট। ইয়াং পেশেন্টদের হাইপার টেনশনের একটা ইম্পর্টেন্ট কজ কিন্তু recreational drug like cocaine or amphetamine abuse. Chest examination is clear with normal heart sounds. Okay, অ্যাবডোমেন সফট, নন টেন্ডার, নো পালপেবল অর্গানোমেগালি। কারণ এগুলো হচ্ছে ইয়াং পেশেন্টের হাইপার টেনশনের বেশ কিছু সেকেন্ডারি কজ থাকে, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস বা আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ। সেই ক্ষেত্রে আপনার ব্যালোটেবল কিডনি বা রেনাল বুড়ি এগুলা থাকে। বুঝতে পারছেন? কিন্তু এখানে আমরা দেখছি ফান্ডোস্কোপিতে মাইল্ড এভি নেকিং আছে বাইল্যাটারালি। ঠিক আছে, এভি নেকিং এটা হচ্ছে
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির একটা স্টেজ। হ্যাঁ, মানে কি হয়, এই যে রেটিনাল আর্টারি এবং রেটিনাল ভেইন, দে দে গো প্যারালাল, এরা কিন্তু প্যারালালি যায়, বুঝতে পারছেন? তো যখন হাইপারটেনশন হয় তখন ওয়ালে আর্টারিও স্ক্লেরোসিস হয়। হ্যাঁ, ওয়ার্ডে এই আর্টেরিয়াল যে লুমেন, এই লুমেনে আপনার হায়ালিন আর্টেরিও স্ক্লেরোসিস, হ্যাঁ, ওয়ালটা থিক হয়ে যায়, থিকেন্ড। তখন এটা আন্ডারলাইং যে ভেইন আছে সেটার উপরে কম্প্রেস করে। হুম, এটাকে আমরা বলছি নিকিং। হ্যাঁ, ডিপ্রেসড একটা এরিয়া, এভি নিপিং। এটা ফান্ডোস্কোপিতে খুব সুন্দর বোঝা যায় যদি থাকে। তাহলে এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির একটা চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এবার ইনভেস্টিগেশনে সোডিয়াম ইজ লিটল বিট হাই, বাট পটাশিয়াম ইজ লো। ইউরিয়া মোটামুটি নর্মাল, ক্রিয়েটিনিনও ভালো আছে। তাহলে এই পেশেন্টটা আমি যদি জিস্ট করি, জিস্ট কথা হচ্ছে একটা ইয়াং পেশেন্ট যার হাইপারটেনশন এন্ড hypokalemia. Now, can you tell me what are the differentials for this type of situation? Hypertension with hypokalemia in a young patient. What are the cause? What are the causes of this type of scenario? Hypertension with hypokalemia. Do you have any idea? একটা ইয়াং পেশেন্ট যার persistently hypertension and there is hypokalemia. So what may be the causes? So এখানে আন্ডারলাইন কজ গুলো কি হতে পারে? তাহলে এটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এন্ডোক্রাইন কজ ডিউ টু মিনারেলো কর্টিকয়েড এক্সেস, হ্যাঁ, বা অ্যালডোস্টেরন। মানে অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে, আমরা জানি যে ডিসিটি বা কালেক্টিং টিউবিউলে ওখান থেকে কি সোডিয়াম অ্যাবজর্ব করা আর পটাশিয়াম এক্সক্রিট করা। সো হোয়াট হ্যাপেন্স, এই সোডিয়াম যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে, তো সোডিয়াম একটু বাড়তে পারে, যদিও খুব বেশি বাড়ে না, ডিউ টু অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজম। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আর এই সোডিয়াম যখন সে অ্যাবজর্ব করে, সোডিয়ামের সাথে কিন্তু ওয়াটারও অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, সোডিয়ামের কাজ হচ্ছে ওয়াটারকে সাথে নিয়ে আসে। ওয়াটার অ্যাবজর্পশন হলে তখন কি হয়, বিপি, ভলিউম ওভারলোড, সো বিপি বেড়ে যায়। আর পটাশিয়াম যেহেতু এক্সক্রিট করতেছে, সো পটাশিয়াম উইল গো ডাউন, সো হাইপোক্যালেমিয়া। তো এই যে হাইপারটেনশন এবং হাইপোক্যালেমিয়ার কজ হচ্ছে মূলত মিনারেলো কর্টিকয়েড বা অ্যালডোস্টেরন এক্সেস, যদি বডিতে অ্যালডোস্টেরন বেড়ে যায়। এখন এই অ্যালডোস্টেরন কিভাবে বাড়তে পারে? সো অ্যালডোস্টেরন ইজ very much associated with your which hormone? This is called renin. This is related to renin, aldosterone. বুঝতে পারছেন? তো রেনিনটা আমরা জানি যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে সিক্রেশন হয়। তো এইখানে কিছু পাথওয়ে আছে। রেনিনটা আপনার কি করে, অ্যানজিওটেনসিনোজেন, একে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট করে। ঠিক আছে, অ্যানজিওটেনসিনোজেন যেটা আসে কিন্তু লিভার থেকে। ওকে, সো অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট করে। এই অ্যানজিওটেনসিন ওয়ান যখন লাংসে যায়, লাংসের ক্যাপিলারিতে গেলে ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ এসিই নামে একটা এনজাইম। এই এসিইটা অ্যানজিওটেনসিন ওয়ানকে অ্যানজিওটেনসিন টু তে কনভার্ট করে। নাও দিস অ্যানজিওটেনসিন টু ইজ মেটাবলিক্যালি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দিস অ্যাক্টস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। এই অ্যানজিওটেনসিন টু এর দুইটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে এটি ওয়ান যেটা ব্লাড ভেসেলে থাকে, আর একটা হচ্ছে এটি টু, ঠিক আছে, যেটা থাকে কোথায়, অ্যাড্রেনাল কর্টেক্স, যেটা আমরা বলছিলাম। ঠিক আছে, কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, অ্যাড্রেনাল কর্টেক্সে থাকে। তো এটি টুটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরনের সিক্রেশনটা বাড়ায়। তো এখন কথা হচ্ছে, আমরা শুরু করছিলাম স্টোরিটা রেনিন থেকে। তো রেনিন যদি
বাড়ে কোনো কারণে, আলটিমেটলি দেখেন এই পুরো সাইকেলটা শেষ হয়ে অ্যালডোস্টেরনও কিন্তু বাড়বে। ঠিক আছে? তো এই রেনিন অ্যালডোস্টেরন এটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, এই সিস্টেমটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিজিওলজি, এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন দেয়। ঠিক আছে? ওকে, নাও তাহলে যদি কোনো কারণে রেনিন বাড়ে, যেমন রেনিন সিক্রেটিং টিউমার, এটা আলটিমেটলি অ্যালডোস্টেরনও বাড়বে, এবং তখন হাইপারটেনশন এবং হাইপোক্যালেমিয়া। বুঝতে পারছেন? তাহলে রেনিন বাড়তে পারে কিভাবে? যদি কোনো কারণে হাইপোপারফিউশন হয়, কিডনিতে যদি হাইপোপারফিউশন হয়, ঠিক আছে, বুঝতেই পারতেছেন, ডায়রিয়া বা ভমিটিং, তখন ওই যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস উইল সিক্রেট রেনিন। বুঝতে পারছেন? তখন আলটিমেটলি অ্যালডোস্টেরনও বাড়ে, অথবা রেনিন সিক্রেটিং টিউমার। আচ্ছা, এইবার যদি উল্টা হয়, যেমন কি হলো, এই অ্যাড্রেনাল কর্টেক্সে কোনো একটা টিউমার যেটা অ্যালডোস্টেরন হাইপার সিক্রেশন করতেছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অ্যালডোস্টেরন যেহেতু বেশি, সে তখন বিপি বাড়াবে। বিপি যদি বাড়ে, তাহলে কিডনি আবার কি নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে, সে তখন রেনিন সিক্রেশনটা কমাই দিবে। তাহলে এই পেশেন্টের অ্যালডোস্টেরন হাই এবং রেনিন লো, সেটা হইতে পারে অ্যাড্রেনাল অ্যাডিনোমা বা হাইপারপ্লেসিয়া, যেটা আলটিমেটলি কি করে, অ্যালডোস্টেরন সিক্রেশনটা বাড়ায়। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে রেনিন লো থাকবে এবং অ্যালডোস্টেরন হাই। ওকে, আর এইটা খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। আপনার হাইপারটেনশন সাথে হাইপোক্যালেমিয়া, বাট রেনিনও লো, অ্যালডোস্টেরনও লো। এইটা হইতে পারে কিভাবে, যদি কোনো একটোপিক এসিটিএইচ সিনড্রোম হয়। যেমন ধরেন কোনো পেশেন্টের লাং ক্যান্সার, লাং ক্যান্সারে আমরা জানি যে স্মল সেল লাং ক্যান্সার, হ্যাঁ, বা যে অন্য স্কোয়ামাস সেল, এগুলো কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম করে, যেমন প্যারানিওপ্লাস্টিক এসিটিএইচ। হ্যাঁ, এইটা কিন্তু গ্লুকোকর্টিকয়েড বা মিনারেলোকর্টিকয়েড লাইক সাবস্ট্রেট রিলিজ করে। তখন ওই একই ঘটনা, মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন লাইক অ্যাক্টিভিটি, ফলে হাইপারটেনশন এবং হাইপোক্যালেমিয়া। এইটা তখন নেগেটিভ ফিডব্যাক দিবে কিডনিকে, দিলে তখন রেনিন কমে যাবে। রেনিন যদি কমে যায়, অ্যালডোস্টেরনও কমে যাবে। কিন্তু বডিতে কিন্তু হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া ডিউ টু দিস একটোপিক সিক্রেশন। দেখেন বুঝছেন কিনা কনসেপ্টটা? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। বডিতে হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া, বাট দেয়ার ইজ ডিক্রিজড রেনিন এবং অ্যালডোস্টেরন। ঠিক আছে? আর কিছু আছে আপনার, কিছু চ্যানেলোপ্যাথি, যেমন লিডল সিনড্রোম, এটা আমরা ডিসকাস করব। এখানেও এরকম আপনার হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া হয়, কিন্তু নেগেটিভ ফিডব্যাকের জন্য দুইটাই কমে যায়। আর কিছু এই যে অ্যাড্রেনাল কিছু ডিসঅর্ডার আছে, কনজেনিটাল ডিজিজ, সেখানেও এরকম হতে পারে। তো এগুলো আসলে আমরা ডিটেলস পরে ডিসকাস করব। এখন কথা হচ্ছে যে এই পেশেন্টের হাইপারটেনশন এবং হাইপোক্যালেমিয়া, তাহলে নেক্সট ইনভেস্টিগেশন আমার কি হওয়া উচিত? এই যে আমরা যে ডিসকাশনটা করলাম, এখান থেকে কি মনে হয়, কোন অ্যান্সারটা এখানে মোস্ট কারেক্ট? কাছাকাছি অ্যান্সারও কিন্তু থাকে, বাট আপনাকে চুজ করতে হবে মোস্ট প্লসিবল অ্যান্সার। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে আমরা যে ডিসকাশনটা করলাম সেখান থেকে কি মনে হয়, কোন অ্যান্সারটা মোস্ট প্লসিবল? কোন ইনভেস্টিগেশনটা আমরা করতে পারি, যেটা আমাদেরকে একটা ধারণা দিবে যে এই পেশেন্টের হাইপারটেনশন সাথে হাইপোক্যালেমিয়া? এন্ড আনসার ইজ এইটা, রেনিন অ্যালডোস্টেরন রেশিও। বুঝতে পারছেন না? কারণ ওই যে আমরা যেটা বললাম, যে রেনিন বেশি, অ্যালডোস্টেরনও বেশি, তাইলে আমাদের ডিডি একরকম। যদি রেনিন বেশি হয়,
না, যদি রেনিন কম হয় অ্যালডোস্টেরন বেশি, তাহলে একরকম ডিডি। আবার যদি রেনিন কম অ্যালডোস্টেরনও কম, তাহলে কিন্তু একরকম, মানে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে ডিডি গুলা। তাহলে আমাদের রেনিন এবং অ্যালডোস্টেরন এটা দেখতে হবে, এবং এটাই কিন্তু অ্যান্সার। বুঝতে পারছেন? এইটাই আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ফর প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। ঠিক আছে। বাকি যে টেস্ট গুলো আছে, যেমন এই যে ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, এটা আমরা কুশিং সিনড্রোমে ইউজ করি। রেনাল আর্টারি এনজিওগ্রাফি, যেটা আমরা রেনাল আর্টারি স্টেনোসিস যদি চিন্তা করি। তারপরে ইউরিনারি মেটানেফ্রিন, এটা ইউজুয়ালি যে ফিওক্রোমোসাইটোমা, হ্যাঁ, এখানে ইউজ করি। IGF-1 লেভেল ফর গ্লুকাগোনাম, ইয়া, এটা IGF-1 লেভেলটা আমরা কোথায় দেখি? গ্রোথ হরমোন সিক্রেটিং টিউমার, অ্যাক্রোমেগালি বা এইসব কন্ডিশন। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তাহলে আপনি দেখেন, এখানে আপনি এই অপশনটা কেন চুজ করলেন, এইটার এক্সপ্লেনেশনও যেরকম দেয়া আছে, ঠিক একইভাবে বাকি অপশন গুলো কেন না, এবং ওইগুলো কোথায় ইউজ হয়, সেই এক্সপ্লেনেশন গুলো কিন্তু দেয়া আছে। এবং থিওরি গুলোও কিন্তু আপনার ডিসকাস করা হয়। এই যে পরবর্তীতে প্রাইমারি যে হাইপার অ্যালডোস্টেরনিজম, এই থিওরি গুলোও কিন্তু আপনার কোশ্চেন ব্যাংকে দেয়া থাকে। সো দিস ইজ দ্য বিউটি অফ দিস কোশ্চেন ব্যাংক। বুঝতে পারছেন? এই জন্য আমি বলছি যে কোশ্চেন ব্যাংক সলভ করাটাই হচ্ছে মোস্ট প্রপার ওয়ে টু টেক প্রিপারেশন। সো আই থিঙ্ক আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে এমআরসিপি পার্ট ওয়ানে কিভাবে প্রিপারেশন নিতে হয়, এবং আপনি স্মার্টলি কিভাবে প্রিপারেশন নিতে পারবেন। হ্যাঁ, এখানে যে সিটি স্ক্যান, এখানে যে দেখছেন, এইখানে কিন্তু একটা টিউমার, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা টিউমার, মোস্ট লাইকলি এটা একটা অ্যাডিনোমা। এটা এখন এক্সিশন করা লাগবে। হুম। আচ্ছা, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর এমআরসিপি পার্ট ওয়ান। সো আমরা এখন যেটা মানে প্ল্যান করছি, যে আমরা যেটা বললাম যে একটা এক্সটেন্সিভ ব্যাচ আমরা শুরু করব, একটা অনেকটা ক্র্যাশ কোর্স ফর ফর দ্য আপকামিং ডায়েট, মে ডায়েটের জন্য। ঠিক আছে। তাহলে আমরা খুব শীঘ্রই, আমরা ফেব্রুয়ারি থেকেই শুরু করব, ফেব্রুয়ারি 8-10 তারিখ থেকেই আমরা কোর্সটা শুরু করব। যারা হচ্ছে মে ডাইটে পরীক্ষা দিবেন, উইদাউট এনি ডাউট ইউ ক্যান কনসিডার আওয়ার কোর্স। আমার মনে হয় আপনাদের খুব সুন্দর সলিড একটা প্রিপারেশন হয়ে যাবে, অ্যান্ড হোপফুলি উইল মেক ইট। তো আজকে এ পর্যন্তই। মানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, otherwise we will end the lecture.